মানে গণ্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেবো, তাতেও তো আমার ভিউজ হচ্ছে। মোটামুটি আমার নজরে যা পড়েছে এই নোংরামো ব্যাপারটা না এই ওয়েস্ট বেঙ্গলেই বেশি হচ্ছে। এদের এই অসভ্যতামির জন্য বরং যারা ভদ্র সভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে। এই ছাপড়িগুলো যেন যদি থাকে না, এর ট্যালেন্টগুলো কোথাও যেন মানে মুছে যাবে, এই ট্যালেন্টগুলোকে কেউ আর দেখতে পাবে না। আজ থেকে কয়েকদিন আগে আমার ফেসবুকে আমি এই পোস্টটা দেখি, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে একজন লয়ার কারণ নামে একটা কমপ্লেন করেছে। এটা খুবই নর্মাল একটা ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে, তাই আমি খুব একটা অবাক হইনি এটাতে। বাট আমি অবাক তখন হই যখন আমি জানতে পারি যে এই কমপ্লেনটা কার এগেনস্টে করা হয়েছে এবং ঠিক কি কারণে করা হয়েছে। আসলে যেই কমপ্লেনটা করেছে তার নাম অ্যাডভোকেট সঙ্গীতা দাস জানা, এবং যার এগেনস্টে করেছে তার নাম সাবিত্রী দেহুরি একে রাশিয়ান ভাবি। এবং সেই কমপ্লেন করার কারণ হলো সেই রাশিয়ান ভাবি সোশ্যাল মিডিয়া জুড়ে নোংরামো, যেটাকে সে তার বলে চালায়। আমি আরো অবাক তখন হই যখন জানতে পারি তিনি একজন মেয়ে হয়ে একজন মেয়ের এগেনস্টে এরকম একটা কেস করেছেন, যার ফলে সেই অ্যাডভোকেটও অনেক মানুষের সাপোর্ট যেমন পাচ্ছে, তেমনই একদল মানুষ রাশিয়ান ভাবিকেও সাপোর্ট করছে। বাট তুমি যদি তোমার মস্তিষ্কে একটু জোর দাও তাহলে তোমার কাছে ওটা ক্লিয়ার হবে যে যদি এই কাজটাই একজন ছেলে অ্যাডভোকেট করতো তাহলে তার এগেনস্টে সমাজের সমস্ত ফেমিনিস্টদের লাইন দিয়ে মন্তব্য বা ভিডিওস আসতে শুরু করতো। যে একটা মেয়ে কি পড়বে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার নিজের চিন্তাধারা ঠিক করুন। আপনাদের জন্যই আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা রাস্তায় সেফ নয়, and this would go on and on. আমি একটা মেয়ে বলে ব্যাপারটা ওই একটা চ্যাপ্টার কিন্তু বন্ধ হয়ে গেছে, ওই চ্যাপ্টার নিয়ে আর কিছু বলতে আর পারলো না, তা না হলে এতক্ষণ আর একটা অন্য লেভেলের যুদ্ধ হয়ে যেত। বাট একটা ছেলের জায়গায় একজন মেয়ে কেস করাতে যে এর থেকে কোনো অংশে কম কিছু হচ্ছে সেটাও কিন্তু নয়। অ্যাডভোকেট ম্যাডাম যেমন হেড পাওয়া থেকে শুরু করে তার পোস্ট করা কিছু ছবি বা অন্যান্য পোস্টের জন্য অনেক কটূক্তি শুনেছে, তেমনই রাশিয়ান ভাবি তার লাইভে এসে এটাই বলার চেষ্টা করেছে যে সে যা ইচ্ছা পড়ে ভিডিও বানাতেই পারে, সে কি পড়বে সে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ এই ব্যাপারে কোনো কিছু বলার কারোর কোনো রাইট নেই। তাই সেও সেই অ্যাডভোকেটের এগেনস্টে একটা কমপ্লেন করে থানায় গিয়ে। তাহলে তোমার মনে এখন প্রশ্ন আসতেই পারে যে হ্যাঁ, কেউ কি পড়বে বা কি পড়বে না, কিংবা কেউ কি এরকম ভিডিও বানাবে সেটা নিয়ে আবার কেস করার কি আসে? যাদের ভালো লাগবে তারা দেখবে, নইলে অ্যাভয়েড করো, তাই না? তুমিও যদি এরকমটাই ভাবো তাহলে আমি বলবো তুমি একটা বড় ভুল করছো, কারণ এতে বিরাট বড় একটা সমস্যা আছে। সেটা ক্রিয়েটরদের এরকম ভিডিও বানানোর জন্যই হোক, কিংবা দর্শকদের ভিডিও দেখে সেখানে নোংরা কমেন্ট করা আর সেটাকে শেয়ার করার জন্যই হোক। বাট অনেক বড় প্রবলেম রয়েছে এখানে। তাই আজকের এই ভিডিওতে আমি সেটাই বোঝানোর চেষ্টা করব যে এই সমস্ত ক্রিয়েটরদের এরকম কন্টেন্ট দিনের পর দিন বানানোর জন্য কি কি প্রবলেম হচ্ছে, আর তুমি যদি এদেরকে ফলো করে থাকো তাহলে তুমি কিভাবে নিজের ক্ষতি করছো নিজের অজান্তেই সেই বিষয়েও জানাবো। তাই এই সব কিছু জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। এই সবকিছু শুরু হয় গত 27শে জুলাই অ্যাডভোকেট সঙ্গীতা দাসের করা একটা ফেসবুক পোস্ট থেকে, যেখানে সে একটা এফআইআর এর কপির ছবি তুলে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এবং সেখানে রাশিয়ান ভাবিকে ট্যাগ করে, যেখানে স্পষ্ট লেখা আমি আপনার এবং আপনার সাথে আরো যে দুজন ক্রিয়েটর থাকেন তাদের নামে অভিযোগ দায়ের করেছি। যার কারণ হলো সে ফেসবুক ফিডটাকে দিনের পর দিন পতিতালয় বানিয়ে ফেলেছে তার কন্টেন্টের সাহায্যে, এবং যার কারণে সমাজ কলুষিত হচ্ছে। তার বানানো শরীর দেখানো কন্টেন্ট সমাজের পুরুষদের প্রলুব্ধ করছে অসামাজিক কাজকর্ম করার জন্য, হুইচ ইজ আ লিগাল অফেন্স, এবং সেই কারণে তার এগেনস্টে যেন উপযুক্ত আইনত ব্যবস্থা নেওয়া হয় সেটার আপিলও করেছেন তিনি। আর এরপর থেকে শুরু হয় সবকিছু, যেখানে ঝড়ের গতিতে শেয়ার হতে শুরু করে তার সেই পোস্ট, এবং সেটা রাতারাতি ভাইরালও হয়। আর এই পোস্টটা সাধারণ মানুষের সামনে আসতেই সবাই এই বিষয়ে তাদের ব্যক্তিগত মতামত জানায়, যেখানে বিভিন্ন নিউজ চ্যানেল থেকেও সেই অ্যাডভোকেটের ইন্টারভিউ নেওয়া হয়। আর সবাই এরপর অপেক্ষা করতে থাকে যে এর উত্তরে রাশিয়ান ভাবি কি বলবে। আর সবার রিকোয়েস্টে এই পোস্টের কিছুক্ষণ পরেই রাশিয়ান ভাবি লাইভে এসে তার পিওভি বলতে থাকে, যেখানে সে বলে তার যা ইচ্ছা সেরকম ড্রেস পরেই সে ভিডিও করবে, আর সাথে কন্টেন্ট শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই বানায়। তাই যাদের ভালো লাগবে তারা দেখুক, আর যাদের ভালো লাগবে না তারা যেন না দেখে। আমি কি জামা পরবো, আমি পরে ঘুরবো কিনা, আজকে আমি অনলাইনে বলছি, আমি কখনো বলতাম না এরকম। আমি ব্রা পরে ঘুরবো কিনা প্যান্ট পরে ঘুরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা শোনার পর নিশ্চয়ই তোমারও মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই তো বলেছো, এরকম কন্টেন্ট হিন্দি বাংলা অনেকেই বানায় এবং মিলিয়নসে ভিউজও পায়, আর এতে যদি কারোর প্রবলেম হয় তাহলে দেখবে না, ব্যাস তাহলেই তো হলো। বাট আমার মতে আসল প্রবলেমটা অন্য জায়গায়। দেখো, ক্রিয়েটররাও জানে যে তারা কিরকম ভিডিও বানায় আর কি আর কেনই বা এরকম ভিডিও বানায়, কারণ তারা সবাই জানে যে ভাইরাল হতে গেলে মূলত দুটোই রাস্তা রয়েছে তাদের সামনে, হয় কোয়ালিটি কন্টেন্ট বানাও, নইলে এরকম শরীর দেখানো কন্টেন্ট বানাও। আর তুমি আমি আর আমরা সবাই জানি যে এই দুটো অপশনের মধ্যে কোন জিনিসটা তাড়াতাড়ি ভাইরাল হয়। হ্যাঁ ঠিকই ধরেছো, এরকম ভালগার কন্টেন্টই রাতারাতি ভাইরাল হয়, এবং ভাইরাল হওয়ার সাথে সাথেই বেশি বেশি ভিউজ, যার মানে বেশি বেশি টাকাও আসতে থাকে মাসের পর মাস তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এত বেশি বাড়ার কারণই হচ্ছে এখান থেকে একটা ইনকাম করবার একটা সুযোগ পেয়ে যাচ্ছে।
পড়াশুনো করলেও চলছে, না করলেও চলছে, মানে গণ্ডমূর্খ অশিক্ষিত সেও যদি মনে করে যে আমি একটু কাপড় তুলে দেবো, তাতেও তো আমার ভিউজ হচ্ছে। আর এখানে ইনকামটা সম্পূর্ণ যেহেতু ভিউজ কামাতে পারলেই ইনকামটা হয়ে যাচ্ছে। এখন মানুষ দেখছে কীভাবে যেন তেন প্রকারে আমি আমার ভিউজটাকে বাড়াতে পারি, যত নোংরামি। এইবার ব্যাপারটা কী হচ্ছে, যারা ক্রিয়েটার, যারা ক্রিয়েট করে বা যারা সবসময় মানে এই সোশ্যাল মিডিয়ার মধ্যেই থাকে বা এটাকেই তারা তাদের প্রফেশন হিসাবে নিয়েছে, এবার তারা কাদেরকে ফলো করে? যারা বড় বড় ক্রিয়েটার তাদেরকেই ফলো করে। যে একজন বড় ক্রিয়েটার বা যার মিলিয়ন ফলোয়ার্স আছে, সে যদি এই রকম কন্টেন্ট করে যদি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, আমি কেন করব না? তার জন্য যদি ছাড় থাকতে পারে, আমার জন্য কেন ছাড় থাকবে না? আরে ভাই, তার তো তবুও চলার সামর্থ্য আছে, আমার তো চলার সামর্থ্য নেই। আমি আজকে ভাত খেয়ে কালকে ভাত খেতে পারবো কিনা, আমার গাড়িতে ভাত উঠবে কিনা, চাল বসাতে পারবো কিনা, আমাকে যেখানে চিন্তা করতে হয়। তো আমিও যদি এই সহজ পন্থাটা নিলে আমারও যদি একটু ভালো ইনকাম হয়, তাহলে আমি কেন করব না? এই যে মানসিকতা, এই মানসিকতা থেকেই কিন্তু এই নোংরামোটা বেড়ে গেছে। আর এই সবকিছু করার ফলে হয়তো তারা জেনে শুনে বা অজান্তেই সমাজের অনেক ক্ষতি করছে দিনের পর দিন। কি বিশ্বাস হচ্ছে না তো যে এই ধরনের কন্টেন্ট আবার সমাজের কি ক্ষতি করছে? তাহলে শোনো। প্রথম কথা, এখনকার দিনে বিশেষ করে কম বয়সী বাচ্চাদের হাতেও ফোন রয়েছে বিকজ অফ দেয়ার স্টাডিজ এন্ড অল। আর এই জিনিসটা লকডাউনের পর থেকে আরো বেড়েছে। বাট তাদের সেই ফোনে তাদের বাবা মায়ের আইডি লগ ইন করা থাকে, কারণ বাচ্চারা তখনও 18 বছরের হয়নি, যার ফলে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসও তাদের বাবা মায়েরই হয়। তো সেখানে নর্মাল কন্টেন্টের পাশাপাশি 18+ কন্টেন্ট বা এরকম কন্টেন্টও আসছে, যেগুলো সেই বাচ্চাটাও দেখছে দিনের পর দিন। আর তাদের মেন্টালিটিও চেঞ্জ হচ্ছে যার কারণে, কারণ বাবা মায়ের পক্ষে সারাদিন ধরে তার বাচ্চা মোবাইলে কি দেখছে সেটা দেখার সময় নেই, যার ফলে বাচ্চারাও এরকম ভিডিওসে এক্সপোজড হচ্ছে এবং তাদের মেন্টালিটি চেঞ্জ হওয়া শুরু করছে দিনের পর দিন। এছাড়া এর ফলে ছোট ছোট বাচ্চারাও এখনকার দিনে এদের দেখা দেখি কেউ বাল্যবিবাহ প্রমোট করছে, আবার কেউ ছোট ছোট জামা কাপড় পরে লিপসিঙ্কের ভিডিও বানাচ্ছে ভাইরাল হওয়ার জন্য। এবং আশ্চর্যের বিষয় হলো এটাই যে তারাও এই সমস্ত কিছু বানিয়ে রীতিমতো ভাইরাল হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। এছাড়াও বাচ্চাদের পাশাপাশি বয়স্করাও এসব কন্টেন্টে এক্সপোজ হচ্ছে, যেটার ফলে তাদের উপরও এর খারাপ ইম্প্যাক্ট পড়ছে। মানে তুমি বাচ্চা বা বুড়ো যাই হও, তোমার নিউজ ফিডে এরকম ভিডিওস আসা কেউ আটকাতে পারবে না। আর একবার যদি তুমি এরকম ভিডিওতে এঙ্গেজ করো, তাহলে তোমার ফেসবুকের অ্যালগোরিদম এতটাই স্ট্রং যে তোমাকে বারবার এরকম কন্টেন্টই দেখাতে থাকবে, আর তুমি দিনের পর দিন এই ট্র্যাপে ফেসে যাবে। সেকেন্ডলি, তুমি জানলে অবাক হবে যে সব কন্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে এত পরিমাণ সার্কুলেট হওয়ার কারণে আমাদের দেশে এবং রাজ্যে এত পরিমাণ বা কুকর্ম ঘটেই চলেছে দিনের পর দিন। এখন তুমি বলতেই পারো যে ধুর, এ আবার কি বলছে, এর সাথে রেপের কি কানেকশন? তাহলে সেটা সঙ্গীতা ম্যাডামের মুখ থেকে শোনো। এইরকম রকে বসা ছেলেগুলো সন্ধ্যের পরে, রাতের পরে, যখন ধরো ওরা ওদের জগতে থাকে, অসামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে থাকে, ড্রিঙ্ক করে থাকে বা কিছুর মধ্যে থাকে, এই রকমের সময় ধরো এই ধরনের ভিডিওগুলো দেখে তাদের মধ্যে একটা প্রলুব্ধ হওয়া বা তাদের মধ্যে একটা খারাপ চিন্তা ভাবনা আসতেই পারে, আসবে, এটাই স্বাভাবিক। এইবার সেই সময় তো হতেই পারে, ধরো সামনে দিয়ে একটা কোনো ছোটো মেয়ে যাচ্ছে, তার আকর্ষণটা গিয়ে সেখানে গিয়ে পড়বে না। এইবার ধরো তখন একটা কিছু ইনসিডেন্ট হলে না, তখন ওই ইনসিডেন্টটাকে নিয়ে সবাই হেই করে রাস্তায় পড়বে, কিন্তু এই ইনসিডেন্টটার উৎপত্তি স্থলটা কোথায় সেটা কিন্তু কেউ তলিয়েও দেখবে না। না যে ইনসিডেন্টটা ঘটালো সে দেখবে, না যার সঙ্গে ঘটলো সে দেখবে, না আশেপাশের কেউ দেখবে। হার্ডলি এসবের চক্করে আমরা রাশিয়ান মানেই 6000 নিয়ে এত খিল্লি ওড়াই আর ব্যাপারটাকে এতটাই নর্মালাইজড করে দিয়েছি যে কিছু অশিক্ষিত রাস্তাঘাটে ফরেনার বা সাদা চামড়ার কাউকে দেখলেই তার সাথে খারাপ আচরণ করা শুরু করে। এবং আজকের দিনে দাঁড়িয়ে কোনো কমেডি শোতেও এটা নিয়ে খিল্লি হয় যে 6000-এ রাশিয়ান পাওয়া যায়। বাট আসলেই এটা কোনো খিল্লি বা মজা ওড়ানোর বিষয় নয়। সামনে হেসে ওড়ালেও অনেকে এটাকে সত্যি ভাবে এবং ফরেনার দেখলেই তাদের উপর প্রাইস ট্যাগ বসাতে দুবার ভাবে না। তাছাড়া কোনো ফরেনার এই দেশে আসলে তার সাথে খারাপ ব্যবহারের ঘটনা কিংবা তাকে রেপ করার আগেও দুবার ভাবে না এরা। On Friday, a foreign tourist in India put up a video on Instagram. She was talking about her travels in India and she had bruises on her face. She had been gang raped by 7 men during her trip. আর এরপর আসে এদের নেক্সট জেনারেশন, মানে এদের দেখা দেখি যারা ভিডিও বানাতে স্টার্ট করে। রিসেন্টলি দেখলাম যে কোথায় যেন একটা ফেসবুক ক্রিয়েটারদের মিট আপ হচ্ছে, মানে যেখানে সব ফেমাস ক্রিয়েটাররা তাদের ফ্যানদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। বাট প্রবলেমটা হলো সেখানে আসা ক্রিয়েটারদের নিয়ে, যারা সেই মিট আপে উপস্থিত ছিল তারা সবাই ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটার। কেউ শখের মানুষকে ত্যাগ করেছে, কেউ এক্সট্রিম চিল্লায়, আবার কেউ শেখায় যে কিভাবে ফেসবুকের লাইভে এসে ডেইলি ফটো ভিডিও শেয়ার করে কিভাবে ফেমাস হতে হয় আর ডলার ছাপতে হয় ফেসবুক থেকে। আর এর থেকে আশ্চর্যের বিষয় হলো এটাই যে এই ইভেন্টটার এন্ট্রি ফি ছিল
200 টাকা। মানে মানুষ 200 টাকা দিয়ে এসবও দেখতে আসছে আবার, ভাবা যায়? যেটাই এটা স্পষ্ট করে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে তারা কতটা আগ্রহী। তাদের একটাই লক্ষ্য যে যেন তেন প্রকারে তাদের ভিডিওস ভাইরাল হয় এবং তারাও এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে তাদের একটা আর্নিং সোর্স বানাতে পারে। আর সব থেকে সস্তা আর্নিং সোর্স হলো শরীর দেখানো। এখানে কোনো কন্টেন্ট আইডিয়া লাগে না, কোনো লাইটিং সেটআপ লাগে না, কিংবা স্ক্রিপ্টিংও লাগে না। শুধু শরীর দেখিয়ে একটা গানের লিপসিং করে দিলেই মিলিয়নসে ভিউজ এসে যায়। আর এই ব্যাপারটা রাশিয়ান ভাবিদের মতো ক্রিয়েটাররা অনেকদিন আগে থেকেই বুঝে গেছে, তাই সেটাকেই তাদের আর্নিং এর একমাত্র সোর্সও বানিয়ে ফেলেছে তারা। থানায় সেই অ্যাডভোকেটের সাথে দেখা হওয়ার পর যখন রাশিয়ান ভাবিকে কোয়েশ্চেন করা হয় যে সে কেন এরকম কন্টেন্ট বানায়, তার উত্তরে সে জানায় যে এরকম কন্টেন্টেই বেশি বেশি ভিউজ আসে, দ্যাট মিন্স বেশি বেশি টাকাও পয়সা। আর এদের দেখা দেখি একজন দুজন করতে করতে আজ পুরো সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে এদের এরকম কন্টেন্টের কারণে। মানে এরা কন্টেন্ট বানায় বেশি বেশি ভিউজ আর টাকার লোভে। অডিয়েন্স এটাকে দিনের পর দিন দেখে মেয়েদেরকে এরকম একটা ক্যারেক্টার ভাবে আর তাদের সাথে নোংরামো করতে দুবার ভাবেন। আর এদের দেখা দেখি দুদিন পর আবার অন্য কোনো ক্রিয়েটার এরকম ভিডিওস বানিয়ে আরো বেশি বেশি ভিউজ পায়, যেখানে ক্রিঞ্জ বা ভালগারিটির পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে। আর এই সার্কেলটা চলতেই থাকছে দিনের পর দিন। মানে ব্যাপারটা কি অদ্ভুত না? যেখানে একজন মেয়ে পরিশ্রমের সাথে সারা জীবন লেখাপড়া করে একজন ডাক্তার হলো শুধুমাত্র মেধার জোরে, আর সারা জীবন লেখাপড়া করে সাধারণ মানুষের সেবা করে তার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো, তাকেই কিছু নোংরা মানুষের পাল্লায় পড়ে তাদের নোংরামো শিকার হয়ে প্রাণ হারাতে হলো। আর এদিকে একজন মেয়ে শুধুমাত্র তার শরীর দেখিয়ে আর 7.5 লাখ মানুষ তাকে ফলো করে শুধুমাত্র তার সে শরীর দেখানো ভিডিওর জন্য। অন্যদিকে কেউ যোগ্যতায় চাকরি পেয়েও তার চাকরি চলে যায়, বাট আজও কেউ হয়তো তার পাওনা চাকরি পায়, তার জন্য তাকে দিনের পর দিন রাস্তায় অনশন করতে হচ্ছে। আর অন্যদিকে এরা শরীর দেখিয়ে এত এত মানুষের ভালোবাসা পাচ্ছে আর মাস গেলে কয়েকশো ডলার। আর তুমিও যদি এদের এই ফলোয়ার্সদের মধ্যে একজন ফলোয়ার হয়ে থাকো তাহলে তোমার জন্য আমার করুণা আর সমবেদনা রইল, কারণ সেই ক্রিয়েটারটা যতটা দোষ করছে এরকম কন্টেন্ট বানিয়ে ঠিক ততটা দোষ তোমারও রয়েছে। কারণ তুমি এসব ভিডিওস দেখেই ফর্সা কাউকে দেখলেই বা কোনো ফরেনার দেখলেই 6000 করে খিল্লি ওরা, আর নিজেদের মাথায় মেয়ে মানেই এরকম একটা শরীর দেখিয়ে নাচবে সেরকম কাউকে ইমেজিন করো। আর তোমাদের মধ্যে কেউ কেউ হাওয়াসের লিমিট ক্রস করে সমাজের নোংরা কাজকর্মগুলোকে ঘটায়, তারপর তারাই আবার তিলোত্তমার বিচার চেয়ে রাস্তায় নাম। মানে আমার এসব ভেবেও অবাক লাগে। তাই আজকের দিনে দাঁড়িয়ে বাংলার সমাজের জন্য এরকম অ্যাডভোকেটের মতো মানুষ অনেক অনেক দরকার, যারা এসব নোংরা পরিষ্কার করাকে নিজের একটা দায়িত্ব বা কর্তব্য বলে মনে করে এবং এগুলোর এগেনস্টে যথাযথ স্টেপ নেয় কোনো কিছুর পরোয়া না করে। আর সে একের পর এক এরকম অনেক ক্রিয়েটারদের পিছনে যেভাবে উঠে পড়ে লেগেছে তার জন্য তাকে কুর্নিশ জানায়, যার ফলেই তাদের একের পর এক ক্ষমা চাওয়ার ভিডিও আমাদের সামনে আসছে। আর আমি চাই ওনাকে দেখে আরো অনেকে এরকম কাজই করুক, তাহলে রোস্টাররা তো নামে এসবের এগেনস্টে ভিডিও বানায়, তারাও সেই ভিউজের লোভেই করছে সবকিছু। আর তোমাদের কাছে এজ আ অডিয়েন্স আমার একটাই অনুরোধ যে এসব কন্টেন্ট সামনে এলে প্লিজ সেখানে গিয়ে নোংরা কমেন্ট করার বদলে সেটাকে রিপোর্ট করো, তাহলে দেখবে তোমার আর এরকম অ্যাডভোকেটের যৌথ প্রচেষ্টায় এরকম কন্টেন্টকে থামানো সম্ভব হবে। কারণ এসব দেখে তোমার সময় আর এনার্জি নষ্ট ছাড়া আর কোনো লাভের লাভ হয় বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। বরং সেই সময় তুমি যদি প্রোডাক্টিভ কিছু করো যেটা ভবিষ্যতে তোমাকে আরো স্কিলফুল বানাবে, বরং সেটাতেই তোমার লাভ বেশি। তোমার এই গোটা বিষয়ে কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি সবার সাথে শেয়ারও করে দিই। আর আমার নতুন চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার নেক্সট ভিডিও টপিক আর ভিডিও আইডিয়াস জানতে হলে আমাকে ইনস্টাতেও ফলো করে নিও। আর এখন যদি তুমি জানতে চাও যে বাংলাতে এমন কোন কোন ক্রিয়েটার আছে যাদের কোনো হেটার্স নেই, তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।